ওয়েলকাম বন্ধুরা, এজি বায়োলজি লার্নিংয়ে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমাদের যে ভিডিও টিউটোরিয়াল, সেই ভিডিও টিউটোরিয়ালে আমরা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, সেই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে আমরা জানব। জন্ম নিয়ন্ত্রণ আমাদের মতন দেশের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, যেখানে পপুলেশন একটা বিশাল পর্যায়ে চলে গেছে এবং দেশের যে বিভিন্ন প্রকার সম্পদ আছে, সম্পদের কিন্তু আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারছি না, কারণ আমাদের সম্পদের তুলনায় জনসংখ্যার পরিমাণ অতি বেশি। 1951 খ্রিস্টাব্দে ফ্যামিলি প্ল্যানিং এর মাধ্যমে জন্ম নিয়ন্ত্রণ কর্মসূচি গ্রহণ করা হয়। ফ্যামিলি প্ল্যানিংয়ের যে সিম্বল, সেই সিম্বল হচ্ছে উল্টানো ত্রিভুজ। এই যে উল্টানো ত্রিভুজ, এটা হচ্ছে সিম্বল। এটা হচ্ছে সিম্বল, কার সিম্বল? এটা ফ্যামিলি প্ল্যানিংয়ের সিম্বল। ভারতবর্ষে যে ফ্যামিলি প্ল্যানিং আছে তার সিম্বল হচ্ছে উল্টানো ত্রিভুজ। এখন বার্থ কন্ট্রোল করার জন্য একটা নিয়ন্ত্রিত পদ্ধতি হলো, বা নিয়ন্ত্রিত করার জন্য যে পদ্ধতিগুলি ব্যবহার করা হয় তার মধ্যে কন্ট্রাসেপশন বা গর্ভ নিরোধক যে টেকনিকগুলো আছে, সেই গর্ভনিরোধক টেকনিক সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে বিশেষভাবে জানব। গর্ভনিরোধক পদ্ধতিগুলোকে একত্রিতভাবে কন্ট্রাসেপশন বলা হয়, এবং যে বস্তুগুলোকে গর্ভনিরোধক পদ্ধতিতে ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় কন্ট্রাসেপটিভ ডিভাইস। কন্ট্রাসেপটিভ ডিভাইস, তাদেরকে কন্ট্রাসেপটিভ ডিভাইস বলা হয়। আমাদের যে বিভিন্ন প্রকার জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিগুলো আছে, আমাদের দেশে যেগুলো বহুল প্রচলিত, আমাদের দেশে যে সমস্ত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিগুলি বহুল প্রচলিত, সেগুলোকে কতগুলি ভাগে ভাগ করা যায়। আমি ভাগ অনুযায়ী পরপর বলছি। প্রথম নম্বর বা 1 নম্বর হচ্ছে বেরিয়ার মেথড, BARRIER, বেরিয়ার মেথড। এটাকে আমরা বলে থাকতে পারি বাধা দানকারী মেথড। এই মেথডের প্রধান উদ্দেশ্য হচ্ছে না, স্পার্ম আছে, সেই স্পার্ম যাতে কোনো মতোই ওভামের সাথে এনকাউন্টার করতে না পারে। অর্থাৎ স্পার্মকে কোনো মতেই ওভামের সাথে এনকাউন্টার করতে দেওয়া যায় না এই পদ্ধতির মাধ্যমে, বা এই পদ্ধতি দেয় না। এই পদ্ধতির প্রধান উদ্দেশ্য হচ্ছে স্পার্মকে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে প্রবেশ হতে দেয় না, ফ্যালোপিয়ান টিউবে প্রবেশ হওয়ার আগে তাকে বন্ধ করে দেয় বা যেতেই দেয় না। বেরিয়ার যে মেথডগুলি আছে, সেই বেরিয়ার মেথডের মধ্যে এটাকে দুটো ভাগে ভাগ করতে পারি আমরা, পুরুষদের বেরিয়ার মেথড এবং স্ত্রীদের বেরিয়ার মেথড। প্রথমে দেখে নিই পুরুষদের যে সমস্ত বেরিয়ার মেথডগুলি আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে মেল কন্ডম। এগুলো কি না, এগুলো হচ্ছে ল্যাটেক্স বা রাবার দ্বারা তৈরি এক ধরনের মেমব্রেনের মতো উপাদান। মেমব্রেন, ঠিক মেমব্রেন যেমন দেখতে হয়, পাতলা মেমব্রেন যুক্ত একটা থলির মতন উপাদান, যেটা সাধারণত ল্যাটেক্স বা রাবার দ্বারা তৈরি হয়। এটা দেখতে জেনারেলি এই ধরনের হয়ে থাকে মেল কন্ডম। এবং এটা সাধারণত কোথায় লাগানো হয়? এটা মেল যে আমাদের এক্সটার্নাল জেনিটেলিয়া আছে বা পেনিস আছে বা শিশ্ন আছে, তার গায়ে এটা লাগানো হয় এবং সম্পূর্ণভাবে স্পার্মকে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে প্রবেশ করতে বাধা দান করে থাকে এই মেল কন্ডম। একই রকমভাবে আছে ফিমেলদের ক্ষেত্রেও কিছু আছে ফিমেল কন্ডম একই রকম। এটা ভ্যাজাইনাতে সেই ভ্যাজাইনাতে এটা রিপ্লেস করে দেওয়া হয়, এবং যাতে করে স্পার্ম ভ্যাজাইনা ক্রস করে ভিতরে প্রবেশ করতে না পারে তার ব্যবস্থা করা হয়। একই রকম আছে ডায়াফ্রাম, ফিমেলদের ক্ষেত্রে ডায়াফ্রামের কাজও একই রকম। এটা খানিকটা ক্যাপের মতন দেখতে হয়, এটা সাধারণত ক্যাপের মতো দেখতে হয়, ক্যাপ যেমন দেখতে হয় সে ক্যাপের মতন দেখতে হয় ডায়াফ্রাম, এই ধরনের ক্যাপের মতো এটা দেখতে হয়, এবং এটা একই রকম ভেজাইনার ভিতরে প্রবেশ করে দেওয়া হয়। এটা স্পার্ম এর মোবিলিটি বন্ধ করা হয়, যাতে করে স্পার্মকে প্রবেশ করতে না পারে, এর মধ্য দিয়ে ফ্যালোপিয়ান টিউবে যেতে না পারে, ডায়াফ্রাম। 3 নম্বর হচ্ছে সার্ভাইকাল ক্যাপ। এই প্রত্যেকটাই হচ্ছে কিন্তু ফিমেলদের ক্ষেত্রে। সার্ভাইকাল ক্যাপ কি না, ছবিটা যদি আমরা একটু দেখি, ইউটেরাসের ছবিটা যদি আমরা একটু লক্ষ্য করি, ইউটেরাসের ছবিটা, তাহলে ইউটেরাসের ছবিটা আমার প্রত্যেকের মনে আছে। ইউটেরাসের ছবিটা দেখো তোমরা প্রত্যেকে, ইউটেরাসের ছবিটা এই ধরনের হয়, এটা ইউটেরাসের এটা সার্ভিস অংশ, এটা হচ্ছে ইউটেরাস, এটা হচ্ছে সার্ভিক্স। এই সার্ভিক্সের গায়ে এই সার্ভাইকাল ক্যাপটা লাগিয়ে দেওয়া হয়, যাতে করে ভ্যাজাইনা ক্রস করে কখনোই স্পার্ম সার্ভিক্স দিয়ে
ফ্যালোপিয়ান টিউবে প্রবেশ করতে না পারে। তাহলে সার্ভাইকাল ক্যাপ এর প্রত্যেকটা হচ্ছে ফিমেল কিন্তু ব্যারিয়ার বা বাধা দানকারী পদ্ধতি, যেগুলো ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্য দিয়ে কোনো মতো স্পার্মকে প্রবেশ করতে দেয় না এবং জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিকে সহায়তা করে থাকে। এটা হলো ব্যারিয়ার পদ্ধতি। 2 নম্বর পদ্ধতিতে চলে যাচ্ছি আমরা। এটা 2 নম্বর পদ্ধতি বা 2, খুব গুরুত্বপূর্ণ পদ্ধতি, সর্বাধুনিক পদ্ধতি, বহুল ব্যবহৃত পদ্ধতি। এটা হচ্ছে আইইউডি পদ্ধতি। প্রত্যেকে মনে রাখবে আইইউডি পদ্ধতি। এর সম্পূর্ণ নাম হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস। ইন্ট্রা, একে বলা হয় ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস। ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস নামটা শুনে বুঝি ইন্ট্রা ইউটেরাইন, তার মানে ইউটেরাসের ভিতরে প্রতিস্থাপন করা হয়, যার জন্য কি ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস বলা হয়ে থাকে। এখন আইইউডি বা ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস, এই ইন্ট্রা ইউটেরাইনের কতগুলো ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরিগুলো আমি একে একে বলছি। 1 নম্বর যে ক্যাটাগরি বা এটা সর্বপ্রথম যে আইইউডি আবিষ্কৃত হয়েছিল সেগুলো এই ধরনের ছিল। প্রথম যে সমস্ত আইইউডিগুলো ব্যবহার হয়েছিল বা প্রথম যেগুলো আবিষ্কৃত হয়েছিল সেগুলো এই ধরনের আইইউডি ছিল। এগুলো হচ্ছে নন মেডিকেটেড, এগুলোকে বলা হয় নন মেডিকেটেড আইইউডি, এগুলোকে বলা হয় নন মেডিকেটেড আইইউডি। আগে এক্সাম্পল বলে রাখি, এর সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে আইইউডি লিপেস লুপ, LIPPES, লিপেস লুপ। এই লিপেস লুপ এটা সাধারণত যেমন দেখতে হয় তা হলো, এটা সাধারণত লিপেস লুপ এটা সাধারণত এই প্রকৃতির দেখতে হয়, যা ইউটেরাসের ভিতরে প্রতিস্থাপন করে দেওয়া হয়। এটা যদি ইউটেরাস হয় তাহলে এটা ইউটেরাসের ভেতরে, এটা ইউটেরাস, সেই ইউটেরাসের ভেতরে এই লিপেস লুপকে প্রতিস্থাপন করে দেওয়া হয়। এর কতগুলো ফাংশন আছে, এর নির্দিষ্ট কতগুলো ফাংশন লিপেস লুপ। এর মধ্যে বেরিয়াম সালফেট থাকে, এর মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে বেরিয়াম সালফেট। মনে রাখবে প্রত্যেকে, এর মধ্যে বেরিয়াম সালফেট থাকে, এর মধ্যে বেরিয়াম সালফেট থাকে। বেরিয়াম সালফেটের কাজ হচ্ছে কি না, বেরিয়াম সালফেটের প্রধান কাজ হচ্ছে শুক্রাণুর ধ্বংস করা, অর্থাৎ শুক্রাণু ধ্বংসের মাধ্যমে জরায়ুতে প্রতিস্থাপিত করে দেওয়া হয়। তাহলে জরায়ু থেকে যে লিপেস লুপ প্রতিস্থাপন করে তার থেকে বেরিয়াম নিঃসৃত হয়, যে বেরিয়ামের কাজ হচ্ছে শুক্রাণু ধ্বংস করা এবং ফার্টিলাইজেশন প্রক্রিয়াকে বাধা দেওয়া। তাহলে এটা হচ্ছে নন মেডিকেটেড আইইউডির উদাহরণ হচ্ছে লিপেস লুপ। এটাকে আমরা অনেক সময় আবার ফার্স্ট জেনারেশন আইইউডি বলে থাকি। এটাকে ফার্স্ট জেনারেশন আইইউডি বলা হয়ে থাকে। কেন ফার্স্ট জেনারেশন আইইউডি বলা হয়? তার কারণ হলো এটা প্রথম আবিষ্কৃত হয়েছিল বিজ্ঞানী লিপেস প্রথম এটা আবিষ্কার করেছে, বিজ্ঞানী লিপেসের নাম অনুসারে নামকরণ করা হয়েছে লিপেস লুপ। এবং ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস কেন বলা হয় না, যেহেতু ইউটেরাসের ভেতরে এটা প্রতিস্থাপন করে দেওয়া হয় সেই জন্য এটা ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস বলা হয়। ইন্ট্রা ইউটেরাইন ডিভাইসের ক্ষেত্রে যেটা হয়, এগুলো সাধারণত প্রফেশনাল যে সমস্ত ব্যক্তিরা থাকেন, অর্থাৎ প্রফেশনাল যে ডাক্তাররা থাকেন, সেই প্রফেশনাল ডাক্তাররা জেনারেলি এটা প্রতিস্থাপন করে দেওয়া থাকে। একবার প্রতিস্থাপন করে দিলে এটা অনেক দিন পর্যন্ত বা দীর্ঘদিন পর্যন্ত ক্রিয়াশীল থাকে। এবার নেক্সট চলে যায় 2 নম্বরে চলে যায়। 2 নম্বর যদি আমরা লক্ষ্য করি তাহলে 2 নম্বর হচ্ছে কপার টি। 2 নম্বর হচ্ছে কপার টি। নামটা শুনে বুঝতে পারছি এটা টি শেপের দেখতে হয়, টি ঠিক যেমন দেখতে হয় সেই টি এর মতন দেখতে হয়, সেই জন্য এর নামকরণ করা হয়েছে টি। এবং কপার কথাটা এই জন্যই যুক্ত করা হয়েছে, তার কারণ হচ্ছে এর উপরে অর্থাৎ যে নির্দিষ্ট টি শেপের যে ডিভাইসটি আছে তার উপরে কপারের ওয়্যারিং করা থাকে, অর্থাৎ কপারের ওয়্যারিং বা কপারের ক্যাবেলিং করা থাকে এর উপরে, যার জন্য এর নামকরণ করা হয়েছে কপার টি। এবং এখান থেকে জেনারেলি কপার আয়ন বা Cu++ আয়ন নির্গত হয়। এটা কি আছে? Cu++ কপার আয়ন আছে। তাহলে Cu++ আয়ন বা কপার আয়ন এখান থেকে নির্গত বা কপারের ওয়্যারিং করা থাকে, তার জন্য কপার টি বলা হয়। ডিভাইসটি টি শেপের দেখতে কপার নির্গত করে বলে। আমাদের ইন্ডিয়াতে যে সমস্ত কপার টিগুলো বেশি প্রচলিত আছে বা প্রচলিত যেগুলো, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য কতগুলো যে Cu200। এই 200 মিনস প্রায় এর ওয়্যারের 200 মানে হচ্ছে ওয়্যারের সংখ্যা 200, অর্থাৎ কপারের লুপগুলো 200 থাকে, 200-এর মধ্যে কপারের লুপ থাকে, সেই জন্য এটা 200 নামকরণ করা হয়েছে। 200 অর্থাৎ লুপটা কপারের লুপটা 200 থাকে বলে 200 নামকরণ করা হয়েছে। তাছাড়াও আছে উল্লেখযোগ্য যেমন হচ্ছে Cu7। এই Cu7 আবার এটা কিন্তু টি এর মতন দেখতে নয়, এটা 7 আকৃতির মতন দেখতে, সেই জন্য নামকরণ করা হয়েছে Cu7। এরপরে এর উপর যে আছে সেখানে কপারের
কয়েলিং করা থাকে, তাহলে CU7, এটা CU7 এর চিত্র, CU7। একই রকমভাবে আরও গুরুত্বপূর্ণ কতগুলি আছে, সেগুলি হচ্ছে যেমন কপার 380A, CU380A, এটাও এক ধরনের কপারটি গভর্নমেন্ট দ্বারা সরবরাহ করা হয়ে থাকে। তাছাড়া সর্ববৃহৎ যেটা বর্তমানে সবচেয়ে বেশি প্রচলিত বা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে সেটা হচ্ছে মাল্টিলোড, মনে রাখবে সবাই, মাল্টিলোড 3.7 বা 375, মাল্টিলোড 300। এগুলো একবার প্রতিস্থাপন, ওয়ান টাইম বা একবার প্রতিস্থাপন করলে এগুলো প্রায় 10 বছর পর্যন্ত, এগুলো প্রায় 10 বছর পর্যন্ত কিন্তু এদের কার্যক্ষম লক্ষ্য করা যায়। কপারটি এগুলো সাধারণত কোথায় প্রতিস্থাপন করা হয় না, ইউটেরাসে প্রতিস্থাপন, আগেই বলেছি আমরা, যেহেতু এটা ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস, তাহলে এটা ইউটেরাসের মধ্যে প্রতিস্থাপন, তাহলে টি আকারের এটা ইউটেরাইন ডিভাইস এর মধ্যে প্রতিস্থাপন করে দেওয়া হয় ইউটেরাসের মধ্যে। এবং এদের থেকে কপার নির্গত হয়। কপারের কাজ কি? কপারের প্রধান কাজ হচ্ছে, কেন এই টিউবটা ইউজ করা হয়, তার কারণ হচ্ছে কপারের প্রধান কাজ হচ্ছে এটা শুক্রাণুকে নষ্ট করে, একে শুক্রাণু নষ্ট করে, শুক্রাণুকে ধ্বংস করে, শুক্রাণুকে ধ্বংস করে, শুক্রাণুকে ধ্বংস করে। ফলে কি হয়? ফলে ফার্টিলাইজেশন প্রক্রিয়া কিন্তু হয় না। কপার আয়ন, যে কপার আয়ন এখান থেকে নির্গত হচ্ছে, সে কপার আয়নের প্রধান কাজ হচ্ছে শুক্রাণুকে ধ্বংস করা। যে শুক্রাণুর জন্য ফার্টিলাইজেশন প্রক্রিয়া সম্পন্ন হয়, সেই শুক্রাণুকে নষ্ট করে বা ধ্বংস করে দেয়। তার জন্য কপারটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে। এবং যেহেতু এটা একবার প্রতিস্থাপন করলে 10 বছর পর্যন্ত এর কার্যশীলতা লক্ষ্য করা যায়, তার জন্য এটা সবচেয়ে বেশি বা অধিক প্রচলিত একটা গর্ভ নিরোধক পদ্ধতি। এখন ব্যাপার হচ্ছে যে এই আইইউডি যেগুলো আছে, এই আইইউডিগুলো কেন এত বেশি ব্যবহার করা হয়, এগুলোর সুবিধা কি বা এগুলোর অসুবিধা কি? আমি প্রথমে আইইউডির সুবিধাগুলো বলি, আইইউডির সুবিধা বলে থাকি, এই সুবিধাগুলো তোমরা একটু জেনে নাও। কী কী সুবিধা আছে? প্রথম হচ্ছে এটা যদি একবার প্রতিস্থাপন করা হয়, একবার, ওয়ান টাইম, তাহলে যদি পূর্বতন বা সেকেন্ড জেনারেশন, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, এখন থার্ড জেনারেশন আইওডি চলে, যেমন মাল্টিলোড 375 প্রায় থার্ড জেনারেশন আইওডি বলা হয়। তাই এগুলোর মোটামুটি প্রথম দিকে যে আইওডি তা 3 থেকে 5 বছর পর্যন্ত ক্রিয়াশীলতা লক্ষ্য করা যেত, বর্তমানে এগুলো প্রায় 10 বছর পর্যন্ত ক্রিয়াশীল। তার মানে একবার প্রতিস্থাপন করলে এটা 10 বছর পর্যন্ত করা যায়। দ্বিতীয় নম্বর হচ্ছে এগুলো সরকারি বা গভর্নমেন্টের যে ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আছে, সে ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট দ্বারা এটা কিন্তু সরবরাহ করা হয়। ফলে সহজেই পাওয়া যায়, সহজেই আমাদের যে স্বাস্থ্যকেন্দ্রগুলি আছে সহজেই পাওয়া যায়, এগুলো সহজেই পাওয়া যায়। এবং 3 নম্বর হচ্ছে কি, যে এটা গর্ভ নিরোধনের ক্ষেত্রে এটা কিন্তু সাফল্য অনেক বেশি, মানে সাকসেস রেট অনেক বেশি, সেই জন্য এটা বেশি ব্যবহার করা হয়। এর কিছু অসুবিধাও আছে, এর অসুবিধা কিছু আছে। এর অসুবিধা হলে কি, 1 নম্বর অসুবিধা হচ্ছে এগুলি প্রতিস্থাপন করার জন্য দক্ষ চিকিৎসকের প্রয়োজন হয়, দক্ষ চিকিৎসকের প্রয়োজন হয়। দক্ষ চিকিৎসকরা এটা কিন্তু করতে পারে না। দ্বিতীয় নম্বর হচ্ছে অনেক সময় এই টি প্রতিস্থাপনের ফলে অনেক সময় কি এখান থেকে রক্তক্ষরণ হয়। নেক্সট হচ্ছে অনেক সময় কি হয় না, অনিয়মিত রজচক্র দেখা যায়, অনিয়মিত রজচক্র দেখা যায়। তাছাড়াও আরেকটি প্রধান অসুবিধা হলো, এর ফলে কি হয়, টিউবাল প্রেগনেন্সি বা অ্যাক্টোপিক প্রেগনেন্সি লক্ষ্য করা যায়। অ্যাক্টোপিক প্রেগনেন্সি না, ফ্যালোপিয়ান টিউবের ভেতরে ভ্রূণের ইমপ্ল্যান্টেশন হয়ে যায়, এটা এর ইমপ্ল্যান্টেশন হয়ে যায় ফ্যালোপিয়ান টিউবে, তাহলে এই ঘটনাকে বলা হয় টিউবাল প্রেগনেন্সি বা অ্যাক্টোপিক প্রেগনেন্সি। একে নষ্ট করা খুবই দরকার, যদি না হয় তাহলে কিন্তু মাতার জীবনহানির শঙ্কা থেকে থাকে। তাহলে এগুলো হচ্ছে জেনারেলি আইইউডি ডিভাইস আমাদের ইন্ডিয়াতে যেগুলো বহুলভাবে প্রচলিত। নেক্সট চলে যাচ্ছি আমরা 3 নম্বর, 2 নম্বর বললাম, 3 নম্বর হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিল বলা হয়। অর্থাৎ এগুলো কি হয়, মুখের দ্বারা গৃহীত হয়, মানে খাবার হিসাবে মুখের দ্বারা, ওরাল কন্ট্রাসেপটিভ পিল, এগুলো মুখ দ্বারা ব্যবহার করা হয়। এবং এরও প্রচুর ব্যবহার আছে আমাদের ইন্ডিয়াতে, প্রচুর সাপ্লাই হচ্ছে সরকারের মাধ্যমে। এগুলোরও বিভিন্ন প্রকারভেদ আছে, সেই প্রকারভেদগুলো সম্পর্কে আমি একটু বলছি। 1 নম্বর প্রকার যেটা আছে, এগুলোর পিলগুলোর ধরে যদি নেওয়া হয়, তাহলে প্রথমে হচ্ছে কম্বাইন্ড পিল। প্রত্যেকে একটু ভালো করে মনে রাখবে, কম্বাইন্ড পিল।
নামটা শুনে বুঝতে পারছি কম্বাইন্ড। কম্বাইন্ড মানে কি? কম্বাইন্ড মানে নিশ্চয়ই দুটো জিনিস নিয়ে তৈরি করা হয়েছে। কি তৈরি করা হয়েছে? এখানে জেনারেলি কৃত্রিম বা সিনথেটিক, আমি সিনথেটিক লিখছি, কৃত্রিম বা সিনথেটিক ইস্ট্রোজেন, সিনথেটিক ইস্ট্রোজেন প্লাস সিনথেটিক প্রোজেস্টেরন, সিনথেটিক ইস্ট্রোজেন বা সিনথেটিক প্রোজেস্টেরন দ্বারা এই পিলগুলো তৈরি করা হয়। এই পিলগুলো সিনথেটিক ইস্ট্রোজেন বা প্রোজেস্টেরন দ্বারা তৈরি করা হয়, যার জন্য একে কম্বাইন্ড পিল বলা হয়। যেমন আমাদের ভারতবর্ষে ব্যবহৃত দুটি গুরুত্বপূর্ণ কম্বাইন্ড পিলের নাম হচ্ছে, এগুলো অনেকে টিভিতে অ্যাড দেখে থাকতে পারো, মালাডি, মালাডি এবং হচ্ছে মালাইন, মালাইন, মালাডি এবং মালাইন, এগুলো প্রত্যেকটাই কিন্তু কম্বাইন্ড পিল। এগুলো মুখের দ্বারা অ্যাডমিনিস্টার করতে হয়, মুখের দ্বারা গ্রহণ করতে হয়। কীভাবে গ্রহণ করতে হয়? এটা হচ্ছে একটা রিপ্রোডাক্টিভ সাইকেল। এটা যদি রিপ্রোডাক্টিভ সাইকেলের ছবিটা আঁকি আমি, এখানে যদি 0 লিখি, এখানে যদি 28 লিখি, 0 লিখি 28 লিখি, ঠিক আছে, তাহলে 28 লিখি, এখানে 5th দিলাম, এখানে 21 দিলাম। কেন 5th দিলাম 21 দিলাম বলছি? এটা 5 নম্বর 5th ডে, এটা হচ্ছে 21 ডে। তাহলে এটা কি হয়? 5 নম্বর দিন থেকে স্টার্ট করতে হয়। এই পিলগুলো জেনারেলি যে মেনস্ট্রুয়াল সাইকেল আছে সেই মেনস্ট্রুয়াল 5th ডে থেকে স্টার্ট করতে হয়। এখান থেকে স্টার্ট হবে, চলবে কতদিন? চলবে এটা 21 দিন পর্যন্ত। 21 দিনে স্টপ, 21 দিনে স্টপ। কবে স্টপ হবে? 21 দিন খাওয়ার পর স্টপ হবে। দিয়ে স্টপ হওয়ার পর এখানে মাঝখানে কতদিন স্টপ থাকবে? মাঝখানে এখানে 21 থেকে আবার 7 দিন, 7th ডে পর্যন্ত স্টপ থাকবে, তারপর এটা আবার কন্টিনিউ হবে। তাহলে এগুলো প্রত্যেকটা হচ্ছে কম্বাইন্ড পিল, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন দ্বারা তৈরি করা হয়ে থাকে। এখন ব্যাপার হচ্ছে এই কম্বাইন্ড পিল বা ইস্ট্রোজেন প্রোজেস্টেরন যে পিলগুলো তৈরি হয়, এই কম্বাইন্ড পিলের কিন্তু প্রচুর ডিমেরিটস বা প্রচুর অসুবিধা লক্ষ্য করা যায়। প্রথম হচ্ছে এর প্রচুর সাইড ইফেক্ট আছে। 1 নম্বর সাইড ইফেক্ট হচ্ছে এর 1 নম্বর হচ্ছে যে মেনস্ট্রুয়াল সাইকেল ইরেগুলার হয়, মেনস্ট্রুয়াল সাইকেল ইরেগুলার হতে পারে। দ্বিতীয় নম্বর হচ্ছে মেন্টাল টেস্ট, যিনি গ্রহণ করছেন তার মেন্টাল স্ট্রেস বা মানসিকভাবে বিপর্যস্ত তিনি হতে পারেন, মানসিক চাপ তার মধ্যে আসতে পারে, ঠিক আছে। নেক্সট হচ্ছে এটা লক্ষ্য করে দেখা গেছে, বিভিন্ন রিসার্চ এটা বলছে বা বিভিন্ন গবেষণা বলছে যে ইস্ট্রোজেন ব্যবহার করার ফলে, যেহেতু ইস্ট্রোজেন এখানে ব্যবহৃত হয়, ইস্ট্রোজেন ব্যবহার করার ফলে কি হয় না, এখানে জেনারেলি সার্ভিক্স ক্যান্সার, সার্ভিক্স এবং ব্রেস্ট ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি লক্ষ্য করা যায় এই প্রকার পিলগুলি গ্রহণের ক্ষেত্রে। তাহলে মেনস্ট্রুয়াল সাইকেল ইরেগুলার হতে পারে, এর ডিমেরিটস, মেন্টাল স্ট্রেস আসতে পারে যিনি গ্রহণ করছেন, এবং যেহেতু বিভিন্ন রিসার্চ এটা বলছে বর্তমানে যে ইস্ট্রোজেন ব্যবহার করার জন্য এখানে কি হয়, সার্ভিক্স ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। তাহলে এগুলো প্রত্যেকটা হলো কম্বাইন্ড পিল। নেক্সট দেখে দেবো আমাদের নেক্সট যে ওরাল পিলের ভাগ আছে। নেক্সট ওরাল পিলের ভাগ হচ্ছে 2 নম্বর বি দিয়ে লিখছি আমি এখানে। নেক্সট ওরাল পিলের ভাগ হচ্ছে পপ, এগুলোকে শর্টে বলা হয় পপ, POP, পপ। এগুলোর পুরো নাম হচ্ছে প্রোজেস্টেরন, প্রোজেস্টেরন অনলি পিল, প্রোজেস্টেরন অনলি পিল বলা হয়, প্রোজেস্টেরন অনলি পিল। শুধুমাত্র বুঝতে পারছো নামটা থেকে, যেখানে শুধুমাত্র সিনথেটিক প্রোজেস্টেরন, সিনথেটিক প্রোজেস্টেরন, এখানে সিনথেটিক প্রোজেস্টেরন দেওয়া হয়, সিনথেটিক প্রোজেস্টেরন এখানে যুক্ত করা হয়, সিনথেটিক প্রোজেস্টেরন, শুধু প্রোজেস্টেরন থাকে। এবং এটা সাধারণত প্রতিদিন একটি করে পার ডে এটা একটি করে ব্যবহার করা হয়, পার ডে একটি করে ব্যবহার করা হয়, পার ডে একটি করে ব্যবহার করতে হয়। প্রোজেস্টেরন অনলি পিল পার ডে ব্যবহার করতে, যার জন্য এর নামকরণ করা হয়েছে বা প্রোজেস্টেরন অনলি পিল। এর অপর আর একটা নাম আছে, একে আবার অনেক সময় মিনি পিল বলা হয়, মনে রাখবে মিনি পিল, একে মিনি পিলও বলা হয়ে থাকে, একে মিনি পিলও বলা হয়। তাহলে প্রোজেস্টেরন দিয়ে শুধু তৈরি করা হয়, সেই জন্য প্রোজেস্টেরন অনলি পিল বা একে মিনি পিল বলা হয়। নেক্সট চলে যাচ্ছে আমরা সিতে আমাদের ওরাল পিলের, সেটা হচ্ছে নন স্টেরয়েডাল কন্ট্রাসেপটিভ পিল, নন স্টেরয়েডাল কন্ট্রাসেপটিভ পিল। এখানে জেনারেলি নন স্টেরয়েডাল কন্ট্রাসেপটিভ মানে এখানে কোনো স্টেরয়েড ধর্মী কোনো পদার্থ অর্থাৎ ইস্ট্রোজেন প্রোজেস্টেরন বা কোনো কিছুই ব্যবহার করা হয় না। এখানে শুধুমাত্র কি হয় না, রাসায়নিকভাবে কিছু পদার্থ আছে যেগুলোকে ব্যবহার করা হয়। সাধারণত এই নন স্টেরয়েডাল কন্ট্রাসেপটিভ যে পিল রয়েছে, এগুলোতে যে পদার্থগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে, আমি লিখে দিচ্ছি, অরমিলো, FENE, অরমিলো সিফেন,
অরমিলক্সিফেনি বা এদের আরেকটা নাম আছে সেটা হচ্ছে সেন্টক্রোম্যান, CENTCHROMEN, সেন্টক্রোমেন বা অরমিলক্সিফেনি। এগুলো হচ্ছে কি, এগুলো প্রত্যেকটা হচ্ছে কেমিক্যাল পদার্থ বা রাসায়নিক পদার্থ। যেহেতু স্টেরয়েড ব্যবহৃত হয় না সেহেতু এর কিন্তু কি হয় না, এর পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু অনেক কম, এর পার্শ্ব প্রতিক্রিয়া অনেক কম। এবং এর কাজ কি, এর ফাংশন হচ্ছে আমাদের কোষের বাইরে, আমাদের সেলের বাইরে যে ইস্ট্রোজেন রিসেপ্টর থাকে, এটা হচ্ছে ইস্ট্রোজেন রিসেপ্টর ER, এটা সেল, এটা আমাদের একটা সেলের বাইরে ইস্ট্রোজেন রিসেপ্টর। সেই ইস্ট্রোজেন রিসেপ্টরকে কি করে মডিউলেট করে দেয়, অর্থাৎ ইস্ট্রোজেন রিসেপ্টরের মধ্যে পরিবর্তন ঘটিয়ে দেয়। এটা ইস্ট্রোজেন রিসেপ্টর যদি এর মধ্যে মডিউলেট করে দেওয়া পরিবর্তন হলে ফলে ইস্ট্রোজেন হরমোন এর সঙ্গে আর যুক্ত হতে পারে না। তার এই ইস্ট্রোজেন মডিউলেটর হিসেবেও কাজ করে থাকে। একে বলা হয় সিলেক্টিভ ইস্ট্রোজেন রিসেপ্টর মডিউলেটর। এটার একটা নাম হচ্ছে সিলেক্টিভ ইস্ট্রোজেন রিসেপ্টর মডিউলেটর। প্রত্যেকে মনে রাখবে এই যৌগগুলি হচ্ছে সিলেক্টিভ ইস্ট্রোজেন রিসেপ্টর মডিউলেটর হিসেবে বলা হয়। খুব গুরুত্বপূর্ণ একটা উদাহরণ হচ্ছে কি, এর এই নন স্টেরয়েড হচ্ছে সহেলি। সবাই এটা টিভিতে অ্যাডভার্টাইজ দেখেছো, সহেলি এক ধরনের, কিন্তু এটা হচ্ছে এক ধরনের নন স্টেরয়েডাল কন্ট্রাসেপটিভ পিল। এটা সাধারণত কেমিক্যাল পদার্থ। এই দুটো কেমিক্যাল পদার্থ সহজে, দুটো একই পদার্থ, দুটোর ভিন্ন ভিন্ন নাম, একই পদার্থে দুটো পদার্থ সহজে হয়। এটা প্রত্যেক 7 দিনে, এভরি 7 ডে, প্রত্যেক 7 দিনে এটা একটি করে গ্রহণ করতে হয়, প্রত্যেক 7 দিনে এটা একটি করে গ্রহণ করতে হয়। নেক্সট হয়ে যাচ্ছি লাস্ট যে পিলের যে লাস্ট অংশ আছে সেটা হলো DA, সেটা হচ্ছে মর্নিং আফটার পিল। মর্নিং আফটার পিল, মর্নিং আফটার কি বা এদেরকে বলা হয় MAF। এটা 2002 সাল থেকে আমাদের ভারতবর্ষে চলছে, তার আগে ছিল না। এটা কি হচ্ছে না, এটা গ্রহণ করাটা বলিনি, সেটা এটা গ্রহণ জেনারেলি করা হয়, ইনটেক করতে হয় 72 ঘন্টার মধ্যে, 72 আওয়ারের মধ্যে। অর্থাৎ আনপ্রোটেক্টেড সেক্সুয়াল কন্ট্যাক্ট, যদি আনপ্রোটেক্টেড সেক্সুয়াল কন্ট্যাক্ট ঘটে তাহলে সেক্সুয়াল কন্ট্যাক্ট ঘটার পর 72 ঘন্টার মধ্যে কিন্তু এটা গ্রহণ করতে হয়। এটাতে জেনারেলি যে পদার্থ থাকে তা হলো সিনথেটিক প্রোজেস্টেরন, যার নাম হচ্ছে লিভোনোজেস্ট্রাল নামক পদার্থ থাকে, যেটা সিনথেটিক প্রোজেস্টেরন। এবং এর কতগুলো ব্র্যান্ড নেম, ভারতবর্ষে যে ব্র্যান্ড নেমগুলো বেশি পরিচিত তা হচ্ছে আইপিল, আনওয়ান্টেড 72, মর্নিং পিল ইত্যাদি। এগুলো জেনারেলি প্রোজেস্টেরন জাতীয় পদার্থ দ্বারা তৈরি হয়। এগুলোতে যে পদার্থ থাকে সেটা হচ্ছে লিভোনরজেস্ট্রাল, এটা থাকে লিভোনরজেস্ট্রাল নামক পদার্থ থাকে। অর্থাৎ প্রোজেস্টেরনের সিনথেটিক পদার্থ লিভোনরজেস্ট্রাল থাকে। এটা জেনারেলি প্রতি 72 ঘন্টার মধ্যে, আনপ্রোটেক্টেড সেক্সুয়াল কন্ট্যাক্টে 72 ঘন্টার মধ্যে এটা ব্যবহার করতে হয়। এই প্রসঙ্গে বলে রাখি লিভোনরজেস্ট্রাল সম্পর্কে, আমি আইইউডি পড়ানোর সময় একটা জিনিস ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে আইইউডি কপারটি বাদ দিয়েও এখানে আরও থাকে নন মেডিকেটেড হরমোনাল একটা আইইউডি হয়, ওটা লিখে দিচ্ছি আমি এখানে। আইইউডির যে টাইপ ছিল সেটা হচ্ছে আইইউডির যে টাইপটা আমরা পড়েছিলাম, আইইউডি আমরা পড়লাম, প্রথমে পড়লাম নন মেডিকেটেড, লিপেস লুপ, কপারটি পড়লাম। 3 নম্বর যেটা বলা হয়নি, ভুলে গেছিলাম, সেটা হচ্ছে নন মেডিকেটেড হরমোনাল। নন মেডিকেটেড যে হরমোনাল, যেমন হচ্ছে এটার নাম হচ্ছে LNG20। এখান থেকে কি নির্গত হয়, এখান থেকে প্রোজেস্টেরন হরমোন নির্গত। এখানে প্রোজেস্টেরন হরমোন, যে সিনথেটিক প্রোজেস্টেরন এখানে দেওয়া থাকে সেটা হচ্ছে ওই একই পদার্থ লিভোনরজেস্ট্রাল। মনে রাখবে
TREL লিভোনরজেস্ট্রাল নামক পদার্থ থাকে, যা কপারের যা ওই কপারটির যে বিশেষ করে এখানে তো কপার থাকে না, এখানে ওই কপারের পরিবর্তে লিভোনরজেস্ট্রাল থাকে, যে লিভোনরজেস্ট্রাল কি করে না শুক্রাণুর যে শুক্রাণুর মোবিলিটি ধ্বংস করে এবং ইউটেরাসের যে এনভায়রনমেন্ট, সেই ইউটেরাসের এনভায়রনমেন্টকে ENVS অফ ইউটেরাস প্রতিকূল করে তোলে। কার জন্য? স্পার্মের জন্য প্রতিকূল করে তোলে। প্রতিকূল করে কার জন্য? স্পার্মের জন্য। স্পার্মের জন্য প্রতিকূল করে, ফলে ফার্টিলাইজেশন প্রক্রিয়া হয় না, ফলে ফার্টিলাইজেশন হয় না এই ক্ষেত্রে। তাহলে আয়োডিন একটা ক্যাটাগরি, যা তিনটে ক্যাটাগরি আছে। একটা হচ্ছে আয়োডিন নন মেডিকেটেড, সেটা হচ্ছে লিপিয়াস লুপ, কপারটি, আর হচ্ছে নন মেডিকেটেড হরমোনাল, যে হচ্ছে LNG-20। LNG মানে হচ্ছে লিভোনরজেস্ট্রাল 20। নেক্সট বা শেষ যে টেকনিক, সেটা হচ্ছে পার্মানেন্ট টেকনিক, জন্ম নিয়ন্ত্রণের কন্টেক্সটে পার্মানেন্ট পদ্ধতি। সেই পার্মানেন্ট পদ্ধতিগুলোর মধ্যে দুটো টেকনিক আছে, পুরুষদের জন্য একটি এবং স্ত্রীদের জন্য একটি। পুরুষদের জন্য যেটি আছে সেটা হচ্ছে ভ্যাসেকটমি, মনে রাখবে প্রত্যেকে, VASECTOMY ভ্যাসেকটমি। এটা কি হয় না, পুরুষদের যে ভাস ডিফারেন্স, অর্থাৎ টেস্টিস, এটা যদি টেস্টিস হয়, টেস্টিসের সাথে কি লেগে থাকে? এপিডিডাইমিস। আমরা জানি এপিডিডাইমিস থেকে ভাস ডিফারেন্স এইভাবে বেরিয়ে যায়, এটা ভাস ডিফারেন্স। এক্ষেত্রে কি করা হয় না, এক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে ভাস ডিফারেন্স যে স্পার্ম বাহিত হয়, SPRM স্পার্ম বাহিত হয়, এটা টেস্টিস। এক্ষেত্রে যেটা করা হয় যে ভাস ডিফারেন্সের কিছুটা অংশ কেটে সেই জায়গা বা যে জায়গাটা কাটা হচ্ছে সেই জায়গাটা বেঁধে দেওয়া হয় বা মুড়ে দেওয়া হয়, জায়গাটা মুড়ে দেওয়া হয়, বেঁধে দেওয়া, ব্লক করে দেওয়া হয়। ফলে কি হয়, স্পার্ম আর ভাস ডিফারেন্স দিয়ে বাইরে যেতে পারে না। ফলে কি হয় না, আমাদের গর্ভনিরোধক পদ্ধতি অবলম্বিত হয় বা গর্ভনিরোধক পদ্ধতি লক্ষ্য করা যায়, যেহেতু স্পার্ম এখানে যায় না, অর্থাৎ ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টের ভিতরে স্পার্ম প্রবেশ করতে পারে না। এটা হচ্ছে ভ্যাসেকটমি। দ্বিতীয় নম্বর আছে টিউবেক্টমি। স্ত্রীদের ক্ষেত্রে যে টিউবেক্টমি, এটা হচ্ছে মেলের ক্ষেত্রে, এটা মেল। আর ফিমেলের ক্ষেত্রে যে টিউবেক্টমি কি হয়, টিউবের ক্ষেত্রে যে ফ্যালোপিয়ান টিউব আছে, সেই ফ্যালোপিয়ান টিউবকে একই রকমভাবে কেটে দিয়ে তার দুটি অংশকে বেঁধে দেওয়া হয়। ফ্যালোপিয়ান টিউবের একটি অংশ কেটে দেওয়া হলো, কেটে দিয়ে তার সাথে করে দেওয়া হলো, এখানে ব্লক করে দেওয়া হলো। ফলে ওভাম যতই ফিমেলতে কালেক্টেড হোক না কেন, এসে এখানে স্টপ হয়ে যাবে, আর জরায়ুতে আসতে পারবে না। তাহলে এগুলো পার্মানেন্ট পদ্ধতির মাধ্যমে ব্যবহার করা হয়। তাছাড়াও আরও বিভিন্ন রকম টেকনিক আছে, যেমন হচ্ছে বিভিন্ন রকম স্পার্ম সাইড বস্তু আছে যারা স্পার্মকে মেরে ফেলতে পারে, অর্থাৎ শুক্রনাশক পদার্থ। এগুলো বাদ দিয়ে, এই টেকনিকগুলো বাদ দিয়েও আরও আছে, যেমন হচ্ছে আমি একটু লিখে দিচ্ছি এখানে, এগুলো বাদ দিয়েও বিভিন্ন প্রকার পদ্ধতি অবলম্বন করা হয়। যেমন হচ্ছে কেমিক্যাল মেথড, এটাকে বলা হয় কেমিক্যাল মেথডের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যেমন হচ্ছে স্পার্মিসাইডের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যেগুলো যেমন হচ্ছে ক্রিম, জেলি, ফোম ট্যাবলেট, ক্রিম, জেলি, ফোম ইত্যাদি। এগুলো বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ থাকে যেগুলো স্পার্মকে ধ্বংস করে বা স্পার্মকে নষ্ট করে, এরকম কিছু পদার্থ থাকে। যেমন হচ্ছে এদের মধ্যে উল্লেখযোগ্য যেমন আছে জাইনল নামক পদার্থ। তাছাড়াও থাকে যেমন ক্লোরিমিন যে স্পার্মকে নষ্ট করে। তাছাড়াও ডেলফেন নামক পদার্থ থাকতে পারে। এই পদার্থগুলো প্রত্যেকটাই কিন্তু কি করে না, স্পার্মিসাইড বা শুক্রাণু নাশক হিসেবে কাজ করে এবং শুক্রকে ধ্বংস করে দিয়ে কি করে না, ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টের ভিতরে সক্রিয়শীলতা নষ্ট হয় এবং ফার্টিলাইজেশন প্রক্রিয়াতে সাহায্য করে না বা ফার্টিলাইজেশন হয় না। তাহলে এইগুলো গেল বিভিন্ন প্রকার গর্ভনিরোধক পদ্ধতি বা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি টেকনিকগুলো। আশা করি ভিডিওটি তোমাদের প্রত্যেকে ভালো লাগে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। নমস্কার, ধন্যবাদ, থ্যাংক ইউ।